প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। দর্শক, আপনি জানেন বাংলাদেশের বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলগুলোর মানুষ মানবতর জীবনযাপন করছে। পানি কিন্তু কমছে এখন, কিন্তু বন্যার যে ধাপগুলো, পানির পরবর্তীতে রোগবালাই দেখা দেবে, বিশেষ করে ডায়রিয়া। এই সময় দরকার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। সেজন্য চলুন আমরা সকলেই এই বন্যাত মানুষদের পাশে দাঁড়াই, তাদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের চিকিৎসার সুবিধাগুলো যাতে নিশ্চিত করতে পারি সেই ব্যাপারে আমরা সবাই যেন আরও সচেতন থাকি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব এন্ডোস্কোপিক পিএলআইডি সার্জারি নিয়ে, অর্থাৎ কোমর ব্যথা যে কারণ ডিস্ক প্রোলাপস, সেটা যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি সেটা হলো এন্ডোস্কোপিক সার্জারি। এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দিবেন প্রফেসর ডাক্তার হারাধন দেবনাথ। তিনি অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডাক্তার হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যেমনটি বলছিলাম যে কোমর ব্যথার কারণেই তো আসলে ডিস্ক প্রোলাপস হয়। আচ্ছা, কোমর ব্যথার আর কি কি কারণ আছে, কি কি কারণে কোমর ব্যথা? কারণ কোমর ব্যথা কিন্তু সব মানুষই কম বেশি ভুগে থাকে। এর পিছনে কারণটা কি? কোমর ব্যথার অনেক কারণ। আসলে 100% মানুষের জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকে। এর মধ্যে কমন কারণ হলো মাস্কুলোস্কেলেটাল পেইন, মাংসপেশি এবং হাড়, মেরুদণ্ডের হাড়ের যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে তখন বসার জন্য হোক বা কাজ করার জন্য, সেটার জন্য হলো মাস্কুলোস্কেলেটাল পেইন। তাছাড়া ফেসেট জয়েন্টে আর্থ্রাইটিস, আর আছে স্যাক্রোইলিয়াক জয়েন্টে যদি প্রদাহ হয় বা আর্থ্রাইটিস হয়। আর অন্য কমনেস্ট কারণ হলো পিএলআইডি, প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাছাড়া লিস্থেসিস হতে পারে, মেলিগনেন্সি, ক্যান্সার জাতীয় অসুখ, তারপরে ইনফেকশন যেমন টিবি বা যে কোনো কারণে স্পাইনে যদি পুজ হয় তারপরেও কোমর ব্যথা হতে পারে। তো আসলে আপনি যে বললেন কোমর ব্যথার একটি কারণ পিএলআইডি হিসেবে আপনি বলেছেন, পিএলআইডি এটা কি, মানে কি ধরনের রোগ? পিএলআইডি হলো পুরো অ্যাব্রিভিয়েশন, যেটা পিএলআইডি এটা কমন রোগ। আমরা যারা নিউরোসার্জন, আমরা ডেইলি প্র্যাকটিস, ইভেন কি ফিজিশিয়ানরাও এই রোগী নিয়ে চিকিৎসা করে থাকেন। তো পিএলআইডি হলো প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমরা জানি যে মেরুদণ্ড 33টা হাড়ের ওপর আছে, 2টা হাড়ের মাঝখানে একটা জেলের মতো একটা জিনিস আছে, ওটা আবার 2টা অংশ আছে, একটা হলো নিউক্লিয়াস পালপোসাস যেটা ভিতরে থাকে জেলির মতো অংশ, আর তার চতুর্দিকে একটা কাভার আছে, সেটা হলো অ্যানুলাস ফাইব্রোসাস। সেই শক্ত কাভারটা এই ডিস্কটাকে প্রোটেকশন দিয়ে থাকে, এই জেলটা যেন না বের হয়ে আসে। এবং এই জেলটা থাকাতে আমাদের সুবিধা হলো যে আমরা যে ফ্লেক্সিবল হতে পারি, মেরুদণ্ডটা ফ্লেক্সিবল, রডের মতো না, স্ট্যাচুর মতো দাঁড়ায় থাকলাম না, আমি চলে নিতে পারি, সাইড টু সাইড ফ্লেকশন করতে পারি, যে কোনো দিকে আমি মুভ করতে পারি। এই ডিস্কের ফাংশন হলো এটা। আর একটা হলো যে আমি যদি উপর থেকে পড়ে যাই, ডিস্কটা একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, যেন মেরুদণ্ড ভেঙে না যায়। তাহলে ডিস্কটার অনেক কাজ, কিন্তু কোনো কারণে যদি সেটা ওই যে কাভার অ্যানুলাস ফাইব্রোসাস টিয়ার হয়ে যায়, এক্সেসিভ স্ট্রেনফুল কন্ডিশন, যেমন আমি হঠাৎ করে একটা হেভি একটা বস্তা টান দিলাম, তখনই ওই অ্যানুলাস ফাইব্রোসাস ছিঁড়ে গিয়ে জেলটা বের হয়ে আসতে পারে। বা বয়স হলে জেলের যে জলীয় অংশটা কমে যায়, এটা বলে ডিজেনারেশন, তখন এটা যে কোনো সময় টিয়ার হতে পারে। স্ট্রেসফুল কন্ডিশন বা এমনিতেও বয়স্ক মানুষের টিয়ার হতে পারে। তো ওই জেলটা বের হয়ে আসলে পাশেই সাইটিক নার্ভের রুট থাকে, তখন ওকে প্রেশার দেয়, চাপ দেয়, তখনই কোমর ব্যথা হয়। এবং সেই ব্যথাটা ওরাতের পিছন দিয়ে, কাপ মাসেলের পিছন দিয়ে পায়ের ছোটো আঙ্গুল অথবা বুড়ো আঙ্গুলে যায়, তখন বলি যে সায়াটিক পেইন। তাহলে 2টা জিনিস, একটা হলো লাম্বাগো আর একটা হলো সায়াটিকা, মানে পেইন হয় কোমরে, এটা হলো লাম্বাগো, আর সায়াটিকা হলো রেডিয়েশন। তো এইরকম ফিচার নিয়ে যদি রুগী থাকে তাহলে আমরাকে বলি, এটাকে ক্লিনিক্যালি বলি পিএলআইডি। না, আপনি ঠিকই বলেছেন। যেমনটি আমরা অনেক সময় দেখি যে গোসল করছে একটা সিনিয়র সিটিজেন, হঠাৎ করে পানি উঠাতে গিয়ে দেখা গেলো তার কোমরে টাচ লেগেছে, অথবা সে কিছু একটা মানে পজিশন, অ্যাবনর্মাল পজিশন কিছু উঠাতে গেলো, হঠাৎ করে দেখা গেলো আমরা একটু বলি কোমরে টাচ লাগছে, এরকম একটা শব্দ কিন্তু আমরা ব্যবহার করে থাকি লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এই যে পিএলআইডি যেটা বলছেন, যে এটা আপনার যখন ওই ফাইব্রাস যে কাভারটাকে যখন রাপচার করে, টিয়ার করে, জেল বেরোয়, তখনই পেইনটা হয়। আসলে এই পিএলআইডির লক্ষণগুলো কি, আমরা কখন বুঝবো যে তার পিএলআইডি হয়েছে? আচ্ছা, পিএলআইডির লক্ষণ অলরেডি আমি কিছু বলে দিয়েছি, তারপর আবার একটু ক্লিয়ারলি বলি। পিএলআইডির প্রথম লক্ষণই হলো যে কোমর ব্যথা, এবং সেই ব্যথাটা আমি যদি বেন্ডিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকি, তখন বাড়ে, অথবা কাশি দিলে বাড়ে, অথবা একটা শক্ত জিনিস তুললে, নুয়ে যদি তুলে, তখন কোমরে পেইন হয়। আরেকটা লক্ষণ হলো যেই ব্যথাটা থাইয়ের পিছন দিয়ে, কাপ মাসলের পিছন দিয়ে বুড়ো আঙ্গুল বা কেনি আঙ্গুলে যায়, পাটা অবশ হয়ে যায়,
অথবা একসাথে 2 পাই যেতে পারে। আরও যদি বেশি খারাপ হয় পাটা অবশ হয়ে যায়, একদম প্যারালাইসিস হয়ে যায়। অনেক সময় যদি ওখানে ওই নার্ভের মধ্যে সায়াটিক নার্ভের কিছু রুট প্রস্রাব পায়খানা সেক্স নিয়ন্ত্রণ করে, যদি ওই প্রেশারটা ওই প্রস্রাব পায়খানা সেক্সের নার্ভের মধ্যে চাপ পড়ে এবং সেটা দীর্ঘদিন হয়, তখন প্রস্রাব পায়খানা আটকে যায় অথবা প্রস্রাব হতে থাকে, কন্ট্রোল থাকে না, সেক্স পাওয়ার থাকে না। এইটাকে বলে কডাইকোনা সিনড্রোম। কিন্তু আপনি যেমন বলছিলেন যে আসলে এই যে ব্যথাটা চলে যায়, আমরা কিন্তু আমাদের দেশে গ্রাম অঞ্চলে একটা সায়াটিকা বাত একটা টার্ম, কিন্তু আমি বলছি এটা আমরা অনেকেই বলে থাকি যে সায়াটিকা বাত হয়েছে। আসলে এই সায়াটিকা বাত বলে কোনো কিছু আছে কিনা? আসলে এটা ভুল টার্ম। সায়াটিকা নার্ভ আছে, নার্ভ আছে, সায়াটিক নার্ভ এ যদি চাপ পড়ে তখন পেইন হলে এটাকে বলে সায়াটিকা। কিন্তু বাত হলো আর্থ্রাইটিস, এটা ভিন্ন একটা টার্ম। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, এটা হলো আর্থ্রাইটিস। তাহলে দুই জিনিস, সায়াটিকা বাত এটা মানুষের ভুল টার্ম, কিন্তু সায়াটিকা এটা ঠিক আছে। সায়াটিকা নার্ভ এবং এটা পিএলআইডি কারণে যখন এটা কমপ্রেস করে তখনই তার ওই যে নার্ভের যে যেদিকে রুটটা গিয়েছে সেখানে তার একটা সেন্সেশন থাকে না, বা বেশি যদি খারাপের দিকে যায় তখন দেখা গেলো যে পেশাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিভাবে নির্ণয় করব যে তার পিএলআইডি হয়েছে, আপনারা কিভাবে নিশ্চিত হন? একটা হলো তার হিস্ট্রি আর হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন তো রুগী বলবে, আর আমি ক্লিনিক্যালি দেখবো। আমরা বলে একটা টেস্ট করি শোয়া, যে এসএলআর, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। ইউজুয়ালি পা শোয়া যদি পাটা তুলতে পারি, নর্মালি আমরা যে কোনো সুস্থ মানুষ 90 ডিগ্রি তুলতে পারে পাটা, কিন্তু দেখা গেল উনি 60 ডিগ্রি বা তার নিচে তুলতে পারে না, তুলতে গেলে আটকায় যায়, ব্যথা হয়। তো এটা এসএলআর টেস্ট পজিটিভ যদি হয়, আর রেডিয়েশন এবং টিপিক্যাল সায়াটিকের যে রেডিয়েশন, সায়াটিক নার্ভের কম্প্রেশন, সেই রকম রেডিয়েশন, পেইন, লোকাল কোমর ব্যথা বা লাম্বাগো এবং সায়াটিকা দুইটাই যদি থাকে, তাহলে এটা আমরা ধরে নিই যে এটা পিএলআইডি ক্লিনিক্যালি। এরপরে আমরা ইনভেস্টিগেশনের দিকে যাই, যেমন আমরা এক্সরে করি। এক্সরে করলে আমরা দেখব যে লাম্বার ভার্টিব্রা একটু সামনের দিকে বেন্ডিং থাকে, এটা বলে লাম্বার লর্ডোসিস। তো ওই বেন্ডিংটা স্ট্রেটেনিং হয়ে যায়, এক্সরে করলে এটা আমরা বুঝতে পারি। অথবা একদিকে বেঁকে যায় কোমর, মেরুদণ্ডের হাড়। আর এমআরআই করলে এটা ডেফিনিটিভ, এমআরআই অফ লাম্বোসেকাল স্পাইন করলে ডেফিনিটিভ আমরা কনফার্ম করতে পারি যে এটা পিএলআইডি হয়েছে। তার মানে এমআরআই করলে পিএলআইডি কিনা, অথবা আপনি যে বলছেন যে ইনফেকশনের কারণে তার বনে ব্যথা হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা, বা ক্যান্সারের যে সেকেন্ডারি মেটাসিস হয়েছে কিনা, এগুলো আপনারা নিশ্চিত হতে পারেন এমআরআই? মোটামুটি এমআরআই করলে আমরা এটা বুঝতে পারি। আচ্ছা, আপনাকে যেটা আমরা বলি যে ডিস্ক প্রলাপস, সেন্ট্রাল ডিস্ক প্রলাপস বলে কিছু আছে কিনা? সেন্ট্রাল ডিস্ক একটা বলি আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো ল্যাটারাল ডিস্ক প্রলাপস, যে কোনো একদিকে যদি এটা প্রলাপস হয় তখন একদিকে রুটে কম্প্রেশন হয়, যেমন কোমর ব্যথা হলো কিন্তু ডান পায়ে ব্যথা যাচ্ছে, এটা বলি ল্যাটারাল ডিস্ক প্রলাপস। সাইডে মানে ডান দিকে তার হলো প্রলাপস হলো। আর যদি সেন্ট্রালি হয়, মাঝখানে প্রলাপস হয়, তখন মাঝখান দিয়ে দুই পায়ে নার্ভও যায়, আবার প্রস্রাব পায়খানা সেক্স এই নার্ভগুলোও যায়। তখন দেখা গেলো যে পায়খানা পানি খরচ করলে সে বুঝতে পারে না। আমরা যে ঠান্ডা অনুভূতিটা পাই পায়খানার রাস্তায়, আপনার বাথরুম করার পরে যে ঠান্ডা একটা অনুভূতি পাই পানি ব্যবহার করার, সেই অনুভূতিটা তার থাকে না, ওই জায়গাটা অবশ্যই যায়। আর একটা হলো তার দেখা গেলো মানে প্রস্রাবের রাস্তায় বা মাসিকের রাস্তায় দেখা গেলো ওখানেও অনুভূতি নাই, তারপরে সেক্স পাওয়ার থাকেই না, প্রস্রাব পায়খানা আটকায় যায়, তারপরে প্রস্রাব পায়খানার কোনো কন্ট্রোল থাকে না। এইসব লক্ষণ যদি থাকে, এগুলো সেন্ট্রাল ডিস্ক প্রলাপসের কারণে হয়ে থাকে, এবং এটার নামে টোটাল এই জিনিস যে লক্ষণগুলো এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া, সেটাকে বলে কর্ডা-ইকুইনা সিনড্রোম। তো এই কর্ডা-ইকুইনা সিনড্রোম যেটা আপনি বলছেন, সেই সিনড্রোমটা আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হয় না? আপনারা ক্লিনিক্যালি তার যে বললেন যে প্রস্রাব পায়খানা করতে না পারা বা অবলীলায় প্রস্রাব পায়খানা হয়ে যাচ্ছে বা সেন্সেস না থাকাটা কি আপনার কর্ডা-ইকুইনা সিনড্রোম বলবো? কর্ডা-ইকুইনা সিনড্রোম আসলে এটা হলো নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি। আমরা এটা ক্লিনিক্যালি, যদি কারো দীর্ঘদিন কোমর ব্যথা, পা অবশ হয়ে যায়, তারপরে একসময় দেখা গেল পা হাঁটতে পারে না, একটা পা একদম তুলতে পারে না, প্যারালাইসিস হয়ে গেলো, খুঁড়ে হাঁটে, এটা বলি আমরা ফুড ড্রপ। এই যদি ফিচার নিয়ে আসে, আবার প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারে না বা কন্ট্রোল নাই বা আটকায় থাকে, পরে নল দিয়ে প্রস্রাব করতে হয়, পায়খানা আঙুল দিয়ে করতে হয়, সেক্স পাওয়ার নাই, এই সমষ্টিগত যে লক্ষণগুলি, সেটাকে বলি আমরা কর্ডা-ইকুইনা সিনড্রোম। লক্ষণ দেখে এটা ডায়াগনোস করা যায়। এই পিএলআইডি যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এর কোনো ইমার্জেন্সি আছে কিনা? ধরেন পিএলআইডি তো এই ব্যথা, কোমরে ব্যথা আছে, ব্যথা রেডিয়েশনও করে, কিন্তু অনেকে বসে আছে, কিন্তু কোনো ইমার্জেন্সি কন্ডিশন আছে না যে তখন যেতেই হবে? ইমার্জেন্সি কন্ডিশন যদি পিএলআইডি থেকে কর্ডা-ইকুইনা সিনড্রোম হয়, প্রস্রাব পায়খানা সেক্স ইনভলভমেন্ট হয় এবং পা কমপ্লিট প্যারালাইসিস হয়, দেখা গেলো হাঁটতেই পারে না, সে পা তুলতে পারে না, সেটা অবশ্যই নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি।
সেক্ষেত্রে আমরা বলি যে আর্জেন্ট উইদিন 24 আওয়ার্সের মধ্যে অপারেশন করতে হবে। যদি দেরি করে আসে রুগী এবং আবার ঘুরে যে আমরা আবার টাকা জোগাড় করে আসি পরে করব, এরকম করলে এটা ভালো হয় না, পরবর্তীতে করলেও ভালো হয় না, এবং সেক্ষেত্রে রুগী তো সন্তুষ্ট হয় না, সার্জনের জন্য হয়, বলে যে আমার তো অপারেশন করলাম কিন্তু ভালো তো হলো না। কিন্তু রুগী তো আসলে আমরা যেটা বলেছিলাম যে আর্জেন্ট আজকেই করতে হবে, সেটা তো উনি সে আসছেও দেরি করে, আবার আরও দেখা গেলো 10 দিন 7 দিন বা 1 মাস পরে আসলো, অলরেডি ড্যামেজ হয়ে, আর এটার ড্যামেজ জিনিস তো আর রিটার্ন আসে না। না, এখানে একটু আপনার ব্যাখ্যা চাচ্ছি যে আপনি বলছেন যে দেখা হলো আমি অপারেশন করেছি কিন্তু তার প্যারালাইসিস রয়ে গেল, তো এই ভদ্রলোক আপনার কাছে গিয়েছে তার প্যারালাইসিস হয়ে যাচ্ছে সেজন্য অপারেশন করতে, অপারেশন আপনি করলেন, তারপরও প্যারালাইসিস হয়ে গেল, আসলে এটা যদি একটু বিস্তারিত বলতেন যে কেন এটা হলো? প্যারালাইসিস নতুন করে হওয়ার কোনো স্কোপ নাই, যদি ভালোভাবে আমরা তো করতেছি, ইউজুয়ালি হয় না। আর আমরা আধুনিক মাইক্রোস্কোপ ব্যবহার করে আমরা দেখে দেখেই করি যাতে রুট ইনজুরি না হয়। কিন্তু ওই যে আমরা আগে করতে বলেছিলাম, উনি অনেক লেট করে আসছে। আপনারা জানেন যে প্রতিটা টিস্যুরই, এটা নার্ভ হোক বা আঙ্গুল হোক বা শরীরের যে কোনো অংশের রক্ত সঞ্চালন আছে, নার্ভেরও রক্ত সঞ্চালন আছে। তো রক্ত সঞ্চালনটা দীর্ঘদিন যদি না পায়, ওই যে ডিস্কটা চেপে ধরলো, এখানে রক্তনালী, রক্ত সঞ্চালন হচ্ছে না, তো যার ফলে ওখানে গ্লুকোজ অক্সিজেন পাচ্ছে না ওই নার্ভগুলি, দীর্ঘদিন না পেলে, খাবার না পেলে ওক্সিজেন গ্লুকোজের অভাবে নষ্ট হয়ে ওই নার্ভগুলি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। তখন ড্যামেজ করে আসলে, পার্মানেন্ট ড্যামেজ করার পরে এটা সরাই দিলেও তো আর রক্ত মরা জিনিসের উপরে অপারেশন করে লাভ কি? আমরা পরিষ্কার যে জিনিস বলছেন যে তার যে নার্ভ ইনজুরি হলো, যে ডিস্ক প্রলাপসের কারণে, সেই ইনজুরির কারণে, ইনজুরিটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে তার এই পরবর্তী যে নার্ভগুলো সেটা হলো প্যারালাইসিস হয়ে গেল। এখন আপনি অপারেশন করেছেন ঠিকই, কিন্তু এই প্যারালাইসিস ভালো হবে না। এখানে করণীয় কি? পরবর্তী আর্লি ডায়াগনোসিস মানে দ্রুত করা। সেই জন্য ওই পর্যায়ে যাওয়া যাবে না, আগেই কোমর ব্যথা হইলে নিউরোসার্জনের কাছে আসতে হবে। যদি আমরা জানি যে সবার তো আর অপারেশন লাগে না, কোমর ব্যথা হইলে যে অপারেশন করতে হবে তা কিন্তু না। কোমর ব্যথা পায়, আমরা জানি 90% ক্ষেত্রে রুগী কনজারভেটিভ মেডিসিন, মাসেল রিল্যাক্সেন্ট, ব্যথার ওষুধ এবং রেস্ট এবং ফিজিওথেরাপি দিলে 90% রুগী ভালো হয়। কিন্তু একটা হারাধন, আমরা তো ভয় পাই সার্জারির, যে আমরা আপনার কাছে যেতে ভয় পাই। কেন ভয় পাই? যে আপনি বলবেন অপারেশন লাগবে। আসলে আপনি বলছিলেন যে 90% রোগীর ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে আপনি যদি চিকিৎসা পদ্ধতিটা বলতেন, যে আসলে চিকিৎসার যে ক্যাটাগরি ওয়াইজ, মানে প্রথমে আসলে কি করেন, তারপরে কি করেন, এইভাবে যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। আমরা আগে ক্লিনিক্যাল ফিচারগুলি দেখি, রুগীর লক্ষণ, হিস্ট্রি নেই। সেক্ষেত্রে আমরা যে বুঝি যে এমআরআই করে বুঝলাম যে আর্লি পিএলআইডি, সেক্ষেত্রে আমরা রেস্ট দিই। আমরা বলি যে আপনি 10 দিন বা 7 দিন শুয়ে থাকেন, ব্যথার ওষুধ খান, মাসল রিল্যাক্সেন্ট খান। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগী করে কি, যেটা হলো ব্যথার ওষুধ খায় আবার কাজ করতে তো হবে না, কারণ ডিস্কটা যে প্রলাপস হয়েছে সেটা তার জায়গায় যেতে হলে রুগীকে বিশ্রাম দিতে হবে। তো রুগী নির্দিষ্ট পিরিয়ড বিশ্রাম নেয়, অনেক সময় এটা কিন্তু নর্মাল এতে চলে যায় এবং ওই যে টিয়ারটা হিল হয়ে যায়। তার পরবর্তীতে আমরা দিই যে আপনি একটু ফিজিওথেরাপি করেন। রুগী কিন্তু সবসময় খালি ওষুধ খাওয়ার পরে কমে গেলে কিন্তু ফিজিওথেরাপি করতে চায় না, রেস্টও নিতে চায় না, যার ফলে পরবর্তীতে আবার বাড়ে এবং এক সময় যেটা সার্জিক্যাল কেস হয়ে যায়। কিন্তু যদি যারা আমাদের কথা শুনেন, ফিজিওথেরাপি, রেস্ট এবং ব্যথার ওষুধ এবং মাসেল রিল্যাক্সেন্ট খান, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই অপারেশন, 90% ক্ষেত্রে অপারেশন লাগে না। তবে এটা আপনি ঠিকই বলছেন যে আসলে আপনারা বলছেন যে আপনি শুয়ে থাকবেন, আপনার কিন্তু আমি যেটা জানি যে আপনারা বলেন কমপ্লিট বেড রেস্ট, মানে আপনি বিছানায় শুয়ে থাকবেন। বিছানায় শুয়ে থাকলে আপনার মেরুদণ্ডের চাপ পড়ছে না, এটা আপনার অটোমেটিক হিল হয়ে যাবে। কিন্তু জীবিকার টানে, জীবিকার টানে তারা বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে যে জীবিকার টানে যাচ্ছেন আপনি, কিন্তু পরবর্তীতে প্যারালাইসিস হয়ে গেলে তো আর যেতেও পারবেন না। তো সেই জন্য এই যে আপনারা যেভাবে পরামর্শ দেন, 7 দিন রেস্টে থাকেন, বিছানায় থাকেন, ফিজিওথেরাপি করেন, এগুলো মেনে চললে আমার মনে হয় যে পরবর্তী যে কমপ্লিকেশনগুলো এগুলোতে অ্যাভয়েড করা সম্ভব। এটা হলো একটা দিক, যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এখানে আমরা প্রায় দেখি আপনারা বলেন কোমরে বেল বাঁধার জন্য, মানে কোনো সময় হাঁটা চলা বা এসের জন্য, এটা আসলে কি ধরনের বেল্ট আপনারা অ্যাডভাইস করেন পিএলআইডির জন্য? আসলে কোমর বেল্ট, এটা আমরা বাংলায় বলি, আর এটার অরিজিনাল নাম হলো লাম্বার কর্সেট, বেল্টটার নাম ইংলিশ নাম, এবং এটাই শুদ্ধ। আমরা আমাদের ভাষায় বলি কোমর বেল্ট বাঁধতে হবে। যাদের পিএলআইডি আর্লি স্টেজে আছে, আমরা বলি যে ওনারা তো অনেক হয়তো বা দিনাজপুর থেকে আসলো বা টেকনাফ থেকে আসলো, অনেক দূর থেকে জার্নি করে আসলো, সেক্ষেত্রে যেতে হবে, আমরা বলি লং জার্নিতে লাম্বার কর্সেট পড়তে, লাম্বার মানে বেল্টটা বাঁধতে, লং জার্নিতে যাতে কোমরে অতটা মানে ওই জায়গাটা চাপটা কম লাগে। কিন্তু কন্টিনিউয়াস বেল্ট যদি বাঁধে, সেই ক্ষেত্রে মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায় কোমরের, সেই ক্ষেত্রে কিন্তু ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। মানে আপনারা বলেন যে মুভমেন্টে যখন জার্নি ঝাঁকি লাগার সম্ভাবনা, সেগুলোতে একটু প্রোটেকশনের জন্য আপনারা কোমর বেল্টটা বাঁধতে পারেন। এটা গেল কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আর এরপরে আপনি আরও কি ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আপনার কখন বলেন যে তার সার্জারি লাগবে এবং কি ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকেন? একটা মানুষ পিএলআইডি হলো, পিএলআইডি আমরা কনজারভেটিভ চিকিৎসা দিলাম, সে ঘুমাইতেও পারে না, ব্যথায় কাজও করতে পারে না,
যে যার ডেইলি লাইফ হ্যাম্পার হয় এবং কন্টিনিউ আমরা 2 মাস চিকিৎসা দেওয়া তার সিমটম কমলো না, সেই ক্ষেত্রে আমরা বলি যে তাহলে আপনার অপারেশন করতে হবে। এটা হলো একটা। আরেকটা হলো ডেফিনিটিভ যদি মানে এই যে ব্লাডার বাউল ইনভলভমেন্ট দিতে মানে প্রস্রাব পায়খানার প্রবলেম হয় বা ডেফিনিটিভ প্রবলেম হচ্ছে মাংসপেশির দুর্বলতা দেখা দিচ্ছে, দেখা গেলো যার পায়ের মুভমেন্টটা আমরা বলছি এসএলআর রেস্ট্রিক্টেড, আবার এইচএল মানে এক্সটেন্সিয়াল সিস্টেম মাসল পাওয়ার অলরেডি দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলে আপনি অপারেশন করে নেন, নাহলে পাটা প্যারালাইসিস হয়ে নিয়ে। আচ্ছা, অপারেশন তো অনেকগুলো টেকনিক আছে, পদ্ধতি আছে, যেটা লেটেস্ট টেকনোলজি পৃথিবীব্যাপী খুব সমাদৃত হয়েছে যে এন্ডোস্কোপিক। আমরাও কিন্তু সবসময় চাই, যেমন আমরা এন্ডোস্কোপি নিয়ে পরিচিত হয়েছি, ল্যাপারোস্কোপিক নিয়ে পরিচিত হয়েছি, গলব্লাডার স্টোন নিয়ে, যে আমরা কিন্তু গলব্লাডার স্টোন কিন্তু এখন আর কেউ পেট কেটে অপারেশন করে না, সবাই কিন্তু ল্যাপারোস্কোপি 3টা ছিদ্রি করে মেশিন সাহায্যে করে। তো আপনাদের এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা এন্ডোস্কোপিক সার্জারি করে থাকে, এটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। এন্ডোস্কোপিক সার্জারি আমাদের কাছে রুগী এন্ডোস্কোপি বলতে পারে না, বলে কি কম্পিউটারে করে দেবেন স্যার, কম্পিউটার মানে তখন আমরা বুঝতে পারি যে ছিদ্র করে এন্ডোস্কোপের সাহায্যে। ইউজুয়ালি নর্মাল স্ট্যান্ডার্ড যেটা আমরা করি যে কোনো অপারেশনই মাইক্রোস্কোপিক বা মাইক্রো লাম্বার ডিস্ট্রেক্টমি মানে মাইক্রোস্কোপের সাহায্যে আমরা করি, সেক্ষেত্রে কাটা একটু বড় হয়, যার ফলে রুগীর একটু লম্বা সময় থাকতে হয় হসপিটালে। কিন্তু এন্ডোস্কোপে আমরা যাতে 1 থেকে 1.5 সেন্টিমিটার একটা ছিদ্র করি, সেই দিক দিয়ে আমরা এন্ডোস্কোপে পোর্ট ঢোকাই এবং টিভিতে দেখে দেখে আমরা অপারেশনটা করি, যার ফলে কাটা মিনিমাম কাটা হয়। রুগী ইচ্ছা করলে ওই দিন বিকালে, যেদিন করলাম সকালবেলা রাত্রে চলে যেতে পারে, ওই দিন বিকালবেলা, অথবা পরের দিন সকালবেলা চলে যেতে পারে। আর মাইক্রোস্কোপিক ডিস্ট্রেক্টমিতে কাটা একটু বড় হয়, যার ফলে 2-3 দিন আমরা রাখি, তারপরে ছুটি দিই। আর ওইটাতে হিলিংও তাড়াতাড়ি হয়, যেহেতু মানে হয়েছে কম, হ্যাঁ, এই জন্য হিলিংও তাড়াতাড়ি হয়, রুগী আর্লি মুভমেন্ট করতে পারে, আর্লি কাজে যেতে পারে। এইগুলো এন্ডোস্কোপের সুবিধা হলো এটাই, মিনিমাল ইনভেসিভ বলি আমরা, এটা হলো। আর ইনফেকশনও কম হয়, সব কিছু সুবিধা এটাতে। কিন্তু ইউজুয়ালি সব ক্ষেত্রে যে এন্ডোস্কোপি করা যাবে তা না, অনেক ক্ষেত্রে রুগী অনেক দেরি করে আসলো, মাল্টি লেভেল পিএলআইডি, অনেকগুলি লেভেল হলো, 3-4 লেভেল, তারপরে দেখা গেল যে হাড়ের এই ফ্যাসেট জয়েন্টগুলি বড় হয়ে গিয়েছে, হ্যাঁ, ডিস্কও বড় হয়েছে, কিন্তু জয়েন্ট বেশি বড় হয়েছে, হাড় বেশি চেপে ধরেছে, সেই ক্ষেত্রে এন্ডোস্কোপি রেজাল্ট ভালো হবে না, সেক্ষেত্রে আমরা মাইক্রো লাম্বার ডিস্ট্রেক্টমি করে দিই। তাহলে আপনি যেটা গতানুগতিক চিকিৎসা, যেটা পিএলআইডির সার্জারি, তো সেটা সার্জারি একটা দিক, আরেকটা দিক হলো এন্ডোস্কোপিক সার্জারি, যেটা লেটেস্ট টেকনোলজিটা আসছে। তো আপনারা কোন কোন ক্ষেত্রে আপনারা সার্জারি করবেন আর কোন কোন ক্ষেত্রে আপনারা এন্ডোস্কোপি সার্জারি করবেন, এটা কোনো ভেরিয়েশন আছে কিনা? ভেরিয়েশন অবশ্যই আছে। এন্ডোস্কোপি না, মাইক্রো সার্জারি আমরা সব ক্ষেত্রেই করতে পারি, যে কোনো ক্ষেত্রে, এটাও গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি ইউজুয়ালি সিঙ্গেল লেভেল অ্যাকিউট ডিস্ক প্রলাপস, এটা প্রিফারেবল, 2 লেভেলও আমরা করতে পারি। কিন্তু ফ্যাসেট জয়েন্ট হাইপারট্রফি, তারপরে লিগামেন্ট হাইপারট্রফি, ক্যানেল স্টেনোসিস, এগুলো আমরা মাইক্রোস্কোপিক সার্জারি করে থাকি। আর এন্ডোস্কোপিক একটা ছেলে হঠাৎ করে একটা বস্তা টান দিল, অ্যাকিউট পেইন নিয়ে আসলো, ডিস্কটা অ্যাকিউটলি বের হয়ে গেলো, সেটা আমরা ছিদ্র করে দিলাম, রুগী ব্যথা পরের দিনই, ওই দিন বিকালবেলায় ব্যথা নেই, সে ওই দিন বিকালবেলায় তাহলে সেক্ষেত্রে আপনি যেমন বলছেন যে যেদিন অপারেশন করলেন তার পরের দিনে তাকে ছুটি দিয়ে দিচ্ছেন, হসপিটালে স্টে কম, ইনফেকশনের ঝুঁকি কম, কিন্তু সে কি কাজে যে জয়েন করতে পারবে না? সেক্ষেত্রে আপনার অপারেশনের পরবর্তীতে তাকে কি পরামর্শ আপনারা দিয়ে থাকেন? আর্লি কাজে জয়েন করতে হবে এন্ডোস্কোপিক সার্জারিতে, এটা মিনিমাল ইনভেসিভ, আর এটা কাটা পরিমাণ কম হয়, টিস্যু ড্যামেজ কম হয়, আর্লি তার পেইন কমবে, সব কিছু আর্লি হবে এবং সে আর্লি কাজে জয়েন করতে পারবে। সেটা আমরা রুগী কিছুদিন তো রেস্ট অথবা 5-7 দিন রেস্ট থাকতে বলি, তারপরে আস্তে আস্তে তার ক্লিনিক্যালি তার ইমপ্রুভমেন্টের উপরে আমরা বলি আপনার কাজে জয়েন করতে পারবে। আচ্ছা, এই অপারেশনের পরে তাকে ফলো আপের জন্য তো আপনারা আসতে বলেন। হ্যাঁ। আচ্ছা, এই একবার অপারেশন করলে, যেটা আমাদের সবারই কোশ্চেন, যে একবার অপারেশন করলে কি বারবার অপারেশন করতে হয় কিনা, যে একবার করলাম পিএলআইডি দেখা গেলো আবার হয়েছে, এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সেটা পিএলআইডি তো আমি 4-5 লেভেলে কমন, হ্যাঁ 4-5 লেভেলে করলাম, এখন যে পরে নিচে লেভেলে 5 জন্য যে হবে না তার তো গ্যারান্টি কেউ দিতে হবে না, ওই লেভেলে আবার হতে পারে। অথবা আমরা যে জায়গায় করেছি, ইউজুয়ালি ডিস্ক তো একটা সাবস্টেন্স, এটা যেটা নষ্ট হয়েছে সেটা আমরা ফেলে দিলাম, কিন্তু ভালো অংশ তো রাখতে হবে, নাহলে সেখানে সে যে গ্যাপটাতে কে ফিল আপ করবে, কি ভালো অংশটা আমরা রেখে দিয়ে আসি। কিন্তু পরবর্তীতে যদি উনি রেগুলার এক্সারসাইজ করে, ব্যাক এক্সারসাইজ, ওজন মেনটেন করে, তাহলে এটা হওয়ার চান্স খুব কম। কিন্তু উনি আবার ব্যথা কমে গেল দেখে আবার মানে যেমন আবার বোঝা টান দিল, নয়া টান দিলে নর্মাল মানুষেরও আবার পিএলআইডি হতে পারে, আবার ওই স্পেসে হতে পারে। তার মানে আপনি বলছেন যে আসলে যে কারণে তার পিএলআইডি হয়েছিল সেই কারণগুলো থেকে তাকে দূরে থাকতে হবে, রেগুলার কোমরের ব্যায়াম করতে হবে। পিএলআইডি হয়েছে একটা লেভেলে, সেটা আপনি অপারেশন করতে ভালো হয়েছে, কিন্তু যদি কারণগুলো বিদ্যমান থাকলে আরেকটা লেভেলে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার না হওয়ার জন্য
মানে এই পিএলআইডি প্রিভেনশনের জন্য আপনার কি করা উচিত আমাদের? সেটা বলি যে আমরা বলি কোমরের ব্যায়াম করেন, আমরা ব্যায়াম দেখাই দিই, এগুলো রেগুলার করলে মাংসপেশিগুলো স্ট্রং হবে, মেরুদণ্ডের উপর চাপ কম পড়বে, যার ফলে পিএলআইডি হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। আর একটা হলো ওয়েট রিডাকশন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই ওভারওয়েট, সবাই আমরা ভাত বেশি খাই, এটাই হলো আমাদের দোষ। আর ফরেনাররা কার্বোহাইড্রেট কম খায়, সবজি বেশি খায়, তারা মানে সকালবেলার খাবারটা বেশি খায়, আমরা 3 বেলায় পেট ভরে খাই, যার ফলে আমাদের অত খাবার দরকার নেই। এবং ওভারওয়েটে মেরুদণ্ডে চাপ পড়ে, তখন আবারও কন্টিনিউয়াস মেরুদণ্ড যদি ওভারওয়েট ক্যারি করে তো তার অসুস্থ হবে, আবারও পিএলআইডি হতে পারে। তাই সেই জন্য বডি ওয়েট ঠিক রাখে, রেগুলার ব্যায়াম করে। আর পশ্চার, যেমন হেভি জিনিস যেন না টান দেয়, কোনো একটা জিনিস তুলতে হলে বসবে, এরপরে তুলবে। আমরা করি কি, নুয়ে টান দিই 10 কেজি চাল, একটা পানির কলস নুয়ে টান দিলে আবার আরেকটা এনুলাস ফাইব্রোসিস ছিঁড়ে গিয়ে আবার হতে পারে। তা আমি যদি সাবধানে চলি এবং রেগুলার ব্যাক এক্সারসাইজ করি, ওয়েট রিডাকশন করি, ভিটামিন ডি কন্টেনিং ফুড যেমন ডিম, তারপরে আপনি ভিটামিন ডি রেগুলার, কারণ আমাদের নগর জীবনে তো আমরা রোদে যাই না, সানবাদ করি না, রোদ লাগাইতে হবে, রোদ পিঠের মধ্যে যাতে রোদ পড়ে সে ব্যবস্থা করতে হবে ডেলি আধা ঘন্টা, তাহলে ভিটামিন ডি পড়লে আমাদের মেরুদণ্ড হাড় শক্ত হবে এবং পিএলআইডিও কম হবে। তো আমরা কিন্তু একটা জিনিস দেখি, এটা তো আপনি বললেন যে আমরা ভাত খাই, আমরা ওভারওয়েট থাকি, কিন্তু আমাদের যেটা নতুন জেনারেশন যারা আসছে তারা কিন্তু ভাতের থেকে ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকেছে। এবং আমরা তারা দেখি যে আমরা তো আগে বিকেলে ফুটবল খেলতাম মাঠে গিয়ে, কিন্তু এখন কিন্তু এই জেনারেশন কিন্তু মাঠে আমরা সুযোগ কম দিতে পেরেছি এবং তারা কিন্তু কম্পিউটারে ফুটবল খেলছে, তার কায়িক পরিশ্রম হচ্ছে না। তো এই জেনারেশনের জন্য যাতে ভবিষ্যতে পিএলআইডি না হয়, তাদের জন্য আপনার পরামর্শটা কি? তাদের জন্য উচিত কম্পিউটার অ্যাভয়েড করা যতটুকু সম্ভব। আর কম্পিউটারে বসলেও যাদের প্রফেশনাল কম্পিউটার চালায় তারা যেন মাঝে মধ্যে হাঁটেন, আর রেগুলার ব্যায়াম করতে হবে। সেটা মাঠে গিয়ে বল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, অথবা বাসায় আমরা জানি যে মেশিন আছে না, ট্রেডমিলে যদি দৌড়ায়, তারপরে সাইক্লিং করে বাসায় রেখে করলো, সেটা করলেও হবে। ডেইলি 40 মিনিট অন্তত কায়িক পরিশ্রম, সেটা মাঠে গিয়ে করলে খুবই ভালো, মাঠ না পাইলে ঘরে করতে হবে। আর ফাস্ট ফুড যতটুকু অ্যাভয়েড করা যায়, ওভারওয়েট অ্যাভয়েড করতে হবে। মানে আপনি আপনি বলছেন যে ফাস্ট ফুড আসলে আমাদের, কিন্তু আমি যে জেনারেশনের কথা বলছি, এটা কিন্তু ফাস্ট ফুড এবং কম্পিউটার গেম, মানে তাদের আসলে কায়িক পরিশ্রমটা কম হচ্ছে, সেটা করতে হবে, বাসায় হলেও করতে হবে। আমি বলি আমাদের যারা গার্জিয়ান তাদেরকে উৎসাহিত করতে হবে, তারা যেন খেলাধুলার জন্য একটা সময়, তাদের কোচিং ক্লাস স্কুল, তাদের কিন্তু সময় নেই। একটা সময় কিন্তু আমি মনে করি প্রত্যেক বাচ্চাদের সময় দিতে হবে যে সে 30 থেকে 40 মিনিট সে মাঠে গিয়ে ফুটবল খেলবে বা ক্রিকেট খেলবে। এটা আমার মনে হয় যে ভবিষ্যৎ দিন একটাই হবে। আর আরেকটি বিষয় হলো যে আপনি বলছিলেন যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, অনেকের একটা ধারণা আছে যে ক্যালসিয়ামের অভাবে এটা হয়। তো এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি কথা আপনি বলেছেন, ক্যালসিয়ামটা আমরা আসলে কীভাবে তাদের এই হাড়ের জন্য, আমরা তাদের হাড়ের গ্রোথটা ভালো রাখার জন্য কীভাবে ক্যালসিয়ামটা? হাড়ের গ্রোথটা ইউজুয়ালি ক্যালসিয়াম আমাদের বডিতে, হাড়ে ক্যালসিয়াম ঢুকে হলো টিনেজ আপ টু আপনার 20 বছর বয়স পর্যন্ত, 20 না 18 বছর, যতদিন পর্যন্ত আমাদের শরীরটা লম্বা হয়, ইপিফাইজাল ফিউশন না হয়, অতদিন পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে যদি ক্যালসিয়াম আমাদের বাচ্চারা খায়, তাহলে ক্যালসিয়ামটা ঢুকবে হাড়ে, হাড় শক্ত হবে, মজবুত হবে হাড়ের গঠন। আর ভিটামিন ডির কাজ হলো ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে ঢোকানো। ভিটামিন ডি না থাকলে আপনি ক্যালসিয়াম কন্টেনিং ফুড খাবেন, কিন্তু এটা পায়খানার সাথে বের হয়ে চলে যাবে, এটা অ্যাবজর্পশন হবে না, হাড়ে ঢুকবে না। তো এই জন্য ভিটামিন ডি হলো লাগবেই, মানে হাড়ের গঠনের জন্য, এবং ক্যালসিয়াম হাড়ে ঢুকায় হাড়টাকে শক্ত করার জন্য। তাহলে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অপরিহার্য। পরবর্তী জীবনেও 18 বছর পর্যন্ত পুরো ঢুকে, কিন্তু পরেও আমাদের মতো বয়সও আমরা যারা অফিস জব করি, রোদ্রে আলো লাগাই না, যেমন গাড়িতে উঠলাম, গাড়িতে গেলাম, কিন্তু বাসায় রোদের সাথে দেখা নেই, সেক্ষেত্রে ভিটামিন ডি রেগুলার আমাদের স্যানিটারি ওয়ার্কারদের রেগুলার খাওয়া উচিত। এবং মাঝে মধ্যে ভিটামিন ডি লেভেল চেক করা উচিত, ল্যাবরেটরি থেকে প্যাথোলজি সেন্টারে গিয়ে চেক করা উচিত যে 30 to 100, 30 নিচে যেন না, মানে নরমাল রেঞ্জ হলো ভিটামিন ডি 30 to 100, যা 30 থেকে 100 এর মধ্যে আমাদের ভিটামিন ডি লেভেলটা রাখতে হবে, তাহলে আমাদের হার্টটা মজবুত থাকবে। এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়াটা আমরা খাওয়ার জন্য উৎসাহিত করব। আর সিনিয়র সিটিজেনদেরকে বলবো যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়ার, ভিটামিন ডি রোদে যাওয়া এবং ব্যায়াম করা, দৌড়াইতে হবে বললাম, খুবই জরুরি। প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, নিশ্চয়ই আপনার পরামর্শ আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা জানলাম যে পিএলআইডি রোগের অত্যাধুনিক সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি নিয়ে। যারা পিএলআইডি রোগে ভুগছেন, দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যদি দেরি করেন, সেক্ষেত্রে আপনার পা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই দেরি না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা নিন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।